নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুর পৌরসভার নাগরিক সমিতির পক্ষ থেকে ডেপুটেশন। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে সভাধিপতি শ্রীনিকেতনে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের ঢল সতীপীঠ তারাপীঠে। টান টান উত্তেজনার মধ্যে শেষ হলো স্বামী সত্যানন্দ শিল্ড ফুটবল টুর্নামেন্ট। দুবরাজপুর নাগরিক সমিতির পক্ষ থেকে দুবরাজপুর পৌরসভায় পৌরবাসীদের নানান গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে বেশ কয়েক দফা দাবিতে ডেপুটেশন দিলেন, যার মধ্যে দুবরাজপুর পৌরসভা এলাকার আশ্রম মোড় থেকে ৭ কেন্দ্রী মোড় পর্যন্ত বেহাল বাইপাস রাস্তা, দুবরাজপুর শহরের নানান জায়গায় যানজট, দুবরাজপুর শহরে জাতীয় সড়কে বাইপাস রাস্তা কখন শুরু হবে, এছাড়াও বেশ কয়েকটি ওয়ার্ডে পানীয় জলের সমস্যা সহ আরও কয়েক দফা দাবি নিয়ে ডেপুটেশন দেয় দুবরাজপুর নাগরিক সমিতি। দুবরাজপুর নাগরিক সমিতির ডাক্তার শ্যামাপ্রসাদ মিশ্রের নেতৃত্বে কয়েকজন সদস্য দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডের হাতে তাদের দাবিপত্র তুলে দেন। এদিন দুবরাজপুর নাগরিক সমিতির ডাক্তার শ্যামাপ্রসাদ মিশ্র জানান, মূলত রাস্তাঘাটের অবস্থা দুবরাজপুরে খুব খারাপ। ছোট শহর, তারপরে রাস্তাগুলো এনক্রোচ করে সবার বাড়ি সিঁড়িগুলো নেমে গেছে। একে ছোট রাস্তা, তারপরে এই অবস্থা, তারপরে আপনার যানজটের যে সম্ভাবনা হয়েছে আর কি। বড় গাড়ি বাইপাসও এখনও তৈরি হয়নি। ছোট গাড়ি, টোটো, 4 চাকার গাড়ি যাই বলুন আর কি, যাতায়াতের ব্যবস্থাটা আমাদের এখানে খুব খারাপ অবস্থায় আছে। সাধারণ মানুষ রাস্তায় কিন্তু চলাফেরা করতে সাহস পায় না, এটাই মেন উদ্দেশ্য। আর বাইপাস যে দুটো আমাদের আছে, একটা পাওয়ার এতে আশ্রম গেটের সামনে থেকে বেরিয়ে পাওয়ার হাউসের দিকে গেছে সাতক্ষীরার দিকে, সেটা অবস্থা একবারে জঘন্য অবস্থা। মূল বাইপাসটাও হয়নি। এদিকে এই আপনার শ্মশানকালী মন্দিরের দিকে রাস্তাটা, এটাও খারাপ। পাড়ার দু একটা রাস্তাও বেশ খারাপ। তারপরে ড্রেনেজ ঠিক নেই। এইসব বিভিন্ন সময় পরিবেশগতভাবে খুব খারাপ অবস্থায় আছি আমরা, এগুলোই মূলত বলার। আর বাস স্ট্যান্ড বলতে শেড কথা বলেছিলাম যে অনেক বড় শহরে একটা কম চওড়ার শেড করা যায়। বিভিন্ন বিধায়ক উন্নয়ন ফান্ডে আমরা কলকাতাতে দেখি যে শেড করে দিয়েছে অন্তত দাঁড়ানোর মতো। এখানে বাস স্ট্যান্ডের তো ব্যবস্থা ছেড়েই দিন, ওই শেডগুলোও নেই। ফলে কোনো প্যাসেঞ্জার বাস ধরতে গেলে তাকে বৃষ্টির মধ্যে, রোদের মধ্যেই দাঁড়াতে হয়। সেটা একটা করার জন্য অনুরোধ করা হলো। আর পানীয় জলের সমস্যা তো এখনও সমাধান হয়নি। তো চেয়ারম্যান যেটা বললেন যে একটা 53 লক্ষ বললেন না, আরও বেশি কোটি, সেইটা যদি হয় তাহলে হয়তো সমাধান হবে। কারণ এখনও আমাদের মূল শহরে 5 নম্বর ওয়ার্ডে আমি তো বাড়িতে জল পাই না, অনেক জায়গাতেই জল পাই না। ইসলামপুরের কিছু জায়গা আছে, রঞ্জনবাজারের কিছু জায়গা আছে যেখানে খাবার জল পৌঁছায় না। ওই হয় তারা টিপকল, না হয় বোরিং, না হয় কুয়ো, এইভাবে চলে আর কি। অন্যদিকে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে বলেন, আজকে দুবরাজপুর নাগরিক সমিতি ডাক্তার এসপি মিশ্র নাগরিক সমিতির সম্পাদক, তার নেতৃত্বে কয়েকজন এসেছিলেন। দুবরাজপুর শহরের সার্বিক উন্নয়নের স্বার্থে তারা কয়েক দফা দাবি রেখেছেন, সেগুলো নিয়ে ওদের সঙ্গে আলোচনা পর্যালোচনা করা হলো। আমরা সেগুলো নিশ্চয়ই সহানুভূতির সঙ্গে দেখব। কতগুলো বিষয় যেমন সরাসরি আমাদের হাতের মধ্যে নেই, সেগুলো আমরা যোগাযোগ করছি হাইওয়ে ডিপার্টমেন্টের সাথে। দুবরাজপুরের বড় সমস্যা যেটা এখন দুবরাজপুর শহরে বাইপাস রাস্তা, সেটা ন্যাশনাল হাইওয়ে 14 অর্থাৎ 14-এর, সেই ব্যাপারে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি। ডিএম থেকে শুরু করে আমার এসআরডি চেয়ারম্যান এবং ডিপটি ইঞ্জিনিয়ার হাইওয়ে চেষ্টা করছি যে তাড়াতাড়ি বাইপাস হয়ে গেলে দুবরাজপুরে যানজটের সমস্যা অনেকখানি কমে যাবে। এছাড়া পানীয় জল প্রসঙ্গে বললেন, সেটা আমাদের একটা বড় প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্যাংশন করে দিয়েছেন, 54 কোটি টাকার প্রকল্প।
শীঘ্রই টেন্ডার হবে কয়েকদিনের মধ্যে, এবং আগামী দিনে দুবরাজপুর শহরে পানি জলের সমস্যা থাকবে না। এবং যানজট বিষয়ে বাইপাস দরকার। এছাড়াও টোটোর বিষয়ে আমরা দেখছি সাবসিডি ওনার একটা বলে মনে করা, সেটা যদি আমরা উপযুক্ত মনে করি সেটা আমরা দেখব। যানজটটা একটা বড় সমস্যা। দুবরাজপুর অনেক দিনের পুরনো শহর, রাস্তা খুবই নেরো, তাই যানজট একটা বড় সমস্যা। সেই বিষয়গুলো দিচ্ছে তারা বেশ ভালো কিছু বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করলেন। তারা এবার প্রায় আসে এই ধরনের শহরের সার্বিক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করতে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেই রকম আজ বৃহস্পতিবার 21শে আগস্ট নানুর বিধানসভার অন্তর্গত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের 3টি বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে এদিন সকাল থেকে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। তাদের নিজ নিজ সমস্যার সমাধানের জন্য এই কর্মসূচিতে যোগদান করেন। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে পরিদর্শন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। এছাড়াও শ্রীনিকেতন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, দেখুন, এটা আমি সার্ভিস ভিজিট করেছি বিধায়ককে সঙ্গে নিয়ে, কারণ আমাদের পাড়া আমাদের সমাধানে এই কর্মযজ্ঞ সারা বীরভূম জেলা জুড়ে চলছে। তাই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে 36, 37, 38 নম্বর 3টে বুথে আজকে আমার পাড়া আমার সমাধানের কর্মযজ্ঞ ছিল। এখানে এসে দেখতে পেলাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব, তিনি তার পুরো টিম নিয়ে বসে আছেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পুরো টিম নিয়ে বসে আছে, এবং প্রত্যেকটি বুথ থেকে বিশেষ করে মহিলাদের উপস্থিতি এটা অকল্পনীয়। এবং তাছাড়াও এখানে যে দেখতে পেলাম যে বয়োজ্যেষ্ঠ যারা আছে, যারা প্রবীণ, তারাও এসে এখানে তার পাড়ার যে পাড়ায় তিনি বসবাস করেন সেই পাড়ায় কোন কোন বিষয়গুলো প্রয়োজন আছে তারা লিপিবদ্ধ করলেন। লিপিবদ্ধ করার পর আমি 36 নম্বর বুথে, আমি এবং আমার বিধায়ক 36 নম্বর বুথের পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম। দেখতে পেলাম প্রায় 15টা স্কিম ওরা এখন রাখলো। তার মধ্যে 2 জন করে সিলেকশন করলো সভাপতি হিসাবে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সবার সামনে কোনগুলো প্রায়োরিটি বিশেষে কাজগুলো হবে, অর্থাৎ কোনটা ফার্স্ট প্রায়োরিটি, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড, কোনটা ফোর্থ, এভাবে 15টাই তিনি একের পর এক বললেন। বলার পরে যারা নামগুলো লিখেছে, যারা তাদের প্রকল্পগুলো এখানে লিখেছে, যারা তাদের কাজগুলো লিখেছে, যেমন ধরুন অঙ্গন সেন্টারের ছাদ ফুটে জল পড়ছে, একটা ড্রেনের প্রয়োজন, একটা রাস্তার প্রয়োজন, একটা জলের জন্য ট্যাঙ্কের প্রয়োজন, সোলার লাইটের প্রয়োজন, এই সবগুলো লেখার পরে তারপরে যারা 3 জন বসেছিলেন সভাপতি রূপে তারা পরপর সিরিয়াল করে দিলেন, এবং পাড়ার লোক সহমত পোষণ করে হাত তুলে বললো হ্যাঁ এগুলো তোমার সহমত আছে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রয়াস, তার যে চিন্তা ভাবনা, সেটা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে, সেটা আজকে এসে আমরা উপলব্ধি করতে পারলাম। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শ্রীনিকেতন। আজ বৃহস্পতিবার 21শে আগস্ট কৌশিকী অমাবস্যা। সেই উপলক্ষে বীরভূমের তারাপীঠে মা তারার দর্শন ও পুজো করার জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে মা তারাকে দর্শন ও পুজো দেওয়ার জন্য মানুষের ঢল নামে, যেখানে এই ভিড়কে সামাল দিতে জেলা প্রশাসনকে হিমশিম খেতে হয়। তারাপীঠ একটি সতীপীঠ। এটি 51টি সতীপীঠের মধ্যে একটি। কিংবদন্তি অনুসারে সতীর 3য় নয়ন এখানে পড়েছিল, তাই এটি একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। তারাপীঠ মন্দিরটি দেবী তারাকে উৎসর্গকৃত এবং পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। পুরাণ অনুসারে দক্ষ যজ্ঞের পর শিবের তাণ্ডবের সময় সতীর দেহ বিভিন্ন অংশে বিভক্ত হয়ে যায় এবং তার শরীরের বিভিন্ন অংশ যেখানে যেখানে পতিত হয়েছিল সেই স্থানগুলি সতীপীঠ হিসাবে পরিচিত। তারাপীঠে সতীর 3য় নয়ন পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়, যা তারারূপে পূজিত হন। তারাপীঠ মন্দির ও সংলগ্ন শ্মশানের জন্য পরিচিত, যা হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে একটি পবিত্র স্থান। তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারারাত্রিও বলা হয়। এদিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ নরক দুয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে। তাই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
এদিন জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ তারাপীঠে যান এবং তিনি তারাপীঠে 5 থেকে 7 লক্ষ ভক্তের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন। কৌশিকী অমাবস্যা উপলক্ষে জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ এদিন জানান, কিভাবে আপনারা সাহায্য করছেন? দেখুন, বীরভূম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন বিশেষ করে এই বিষয় নিয়ে আগেও আমাদের কৌশিকী অমাবস্যা হয়েছে। প্রত্যেক বছর 5 থেকে 6 লক্ষ মানুষের সমাগম হয়। শুধু বাংলা নয়, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের রাজ্য থেকেও অনেক তারা মায়ের যারা ভক্ত তারা কিন্তু ওই কৌশিকী অমাবস্যার দিন ওখানে আসে তারাপীঠে। এবছরে 22শে আগস্ট শুক্রবার 11:58 শুরু হচ্ছে তিথি এবং শেষ হচ্ছে 23শে আগস্ট শনিবার 11:37। তো এবছরও 5 থেকে 7 লক্ষ লোকের সমাগম হবে, মায়ের ভক্তরা ওখানে আসবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সিসি ক্যামেরা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুলিশ ক্যাম্প এবং নিরাপত্তার অটুট বন্ধনে বাঁধা হয়েছে এরিয়াটাকে। এবং প্রশাসনের উদ্যোগেও জেলা পরিষদ থেকে শুরু করে বীরভূম জেলা প্রশাসন সব রকম সহযোগিতা হাত বাড়িয়ে দেবে পুলিশ প্রশাসনকে। এই মর্মে আমাদের কয়েকবার মিটিং হয়েছে। তারাপীঠ উন্নয়ন পর্ষদ যে আছে তাদের সঙ্গে বসে আলোচনা করেছি। আমি আজকের এই বিশেষ দিনে আমাদের কৌশিকী অমাবস্যা নিয়ে বা এই তিথিতে যারা তারাপীঠে আসবেন তারা মায়ের দর্শন করতে, সর্বপ্রথমে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত তথা ভারতবর্ষের বাইরে থেকে যারা আসছেন তাদের যারা বয়স তাদের প্রণাম জানাই, যারা বয়স ছোট তাদের প্রীতির শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আপনারা আসুন, তারা মায়ের দর্শন করুন। আসার পথে যাওয়ার পথে কোনো দিক দিয়ে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি হবে না, কোনো অসুবিধা সৃষ্টি হবে না, এটা আপনাদের সুনিশ্চিত করতে পারি। তাছাড়াও বীরভূম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, তারাপীঠ উন্নয়ন পর্ষদ আমরা সকলেই আপনাদেরকে সব রকম সহায়তা হাত বাড়িয়ে দেবো এই অঙ্গীকার করছি। ভালো থাকুন, সাবধানে থাকুন এবং এই কৌশিকী অমাবস্যা সকলের জীবনে আনন্দ ঘন এক মুহূর্ত দিয়ে অতিবাহিত হোক, এটাই কামনা করছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV তারাপীঠ। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় 62তম শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শিল ফুটবল টুর্নামেন্ট 2025 ফাইনাল খেলা টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো সারদা ফুটবল ময়দানে। আজ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শ্যাম মেটালিক ফুটবল একাডেমি ও যিশু 11 পাণ্ডবেশ্বর। বৃষ্টির মধ্যে টানটান উত্তেজনা শেষ মুহূর্তে 1-0 গোলে জয়লাভ করে শ্যাম মেটালিক ফুটবল একাডেমি। এই খেলা এতটাই জনপ্রিয় যে বৃষ্টির মধ্যেও দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমী মানুষ ছুটে আসেন। গত 10ই আগস্ট 8টি ফুটবল টিমকে নিয়ে খেলা শুরু হয়েছিল। প্রসঙ্গত 1963 সালে স্বামী ভূপানন্দ মহারাজ তার গুরুদেব ঠাকুর সত্যানন্দ দেবের নামে খেলা শুরু করেছিলেন। ফুটবলের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে পাশাপাশি মানুষের মনে আনন্দ দিতে এই খেলা শুরু করেছিলেন। ফাইনাল খেলার অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন ফিফা রেফারি তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সদস্য চিত্তরঞ্জন দাস মজুমদার, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্য সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী শারদাত্মানন্দ মহারাজ, জেলার সরকারি আইনজীবী মলয় মুখার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সহ আর অনেকে। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্য সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ আজকের খেলার প্রসঙ্গে বলেন, নমস্কার। আজকে আমাদের সারদা ফুটবল ময়দানে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত 62তম শ্রী ঠাকুর সত্যানন্দ শিল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। এই ফাইনাল খেলায় আজকে অংশগ্রহণ করেছে দুটি দল, পাণ্ডবেশ্বর যিশু 11 এবং শ্যাম মেটালিক জামুরিয়া। আর আজকে আমরা প্রধান অতিথি উপস্থিত হয়েছেন আমাদের বরানগর রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী শারদানন্দ মহারাজ, আমাদের দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান শ্রী পীযূষ পান্ডে মহাশয়, উপপ্রধান মির্জা শওকত আলী সহ বিশিষ্ট জনেরা এবং অসংখ্য গুণীমগ্ধ ভক্ত শ্রোতাবৃন্দ
এছাড়াও রয়েছেন আমাদের রফিউল হোসেন খান, বিশিষ্ট আমাদের ফিফা রেফারি দাস সহ বিশিষ্টজনেরা রয়েছে। সকলকে অভিনন্দন জানাচ্ছি এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য এবং উপভোগ করার জন্য। সকলে আশীর্বাদ করুন যেন এই টুর্নামেন্টে আমরা আগামী দিনে আরো এগিয়ে নিতে পারি। আমরা চাই এই উৎসাহ আগামী আমাদের প্রজন্মকে উৎসাহিত করুন এবং সবাই মাঠে আসুক, সবাই খেলুক। অন্যদিকে সরকারি আইনজীবী মলয় মুখার্জি বলেন, আমার দর্শক যারা আজকে এই বৃষ্টি মাথায় দিয়ে আজকে কাতারে কাতারে এই মাঠ ভরিয়ে দিয়েছেন এবং দিয়েছেন শুধু নয়, তারা প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছেন। সেটা সম্ভব হয়েছে দেখুন, আজকে দুটি দলই তুল্যমূল্য দল। এটা যে সঠিক প্রতিযোগিতার মাধ্যমে এই ফাইনাল খেলায় যোগ্য দুটি দল উঠে এসছে তার প্রমাণ আজকে প্রতি মুহূর্তে আমরা উত্তেজনা উপভোগ করছি। আশ্রমে মহারাজকে ধন্যবাদ, সত্য শিবানন্দ যিনি এই ফুটবল খেলাটিকে অত্যন্ত সুচারুরূপে এগিয়ে নিয়ে চলেছেন। আরো একটি কথাই মাত্র আমরা শুনলাম যে এইরকমই একটি খেলা, এইরকমই একটি শিল্ড আগামী দিনে আমরা উপহার পেতে চলেছি। আমাদের অত্যন্ত স্নেহের পুত্রসম অর্ক পাণ্ডে আজকে আমাদের মধ্যে নেই। সে অত্যন্ত ক্রীড়ামোদী মানুষ ছিল, ফুটবলকে অত্যন্ত ভালোবাসত। তার স্মৃতি রক্ষার্থে এই 25 সালে আরেকটি টুর্নামেন্ট দুবরাজপুরে অনুষ্ঠিত হবে। এটি যারা ক্রীড়ামোদী মানুষ আছেন তাদের কাছে অত্যন্ত সুখবর। এই বলে প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানি। পাশাপাশি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সদস্য তথা প্রাক্তন ফিফা রেফারি চিত্তরঞ্জন দাস মজুমদার জানান, যেখানে ভাবে খেলা দেখছেন আমি তাই সাধুবাদ জানাই। আমার এটা অনেকদিন পরে আমি দুবরাজপুর এলাম, আমার দারুণ ভালো লাগলো। আপনাদের অনুভূতি, আপনাদের ভালোবাসা থেকে আমি মহারাজকে বললাম আপনি চেষ্টা করুন যাতে এতে রেলের মাঠ, আমি রেলের বিলম্ব করি। জিয়ানের স্যার কাজের করতে তিনি বলে মহারাষ্ট্র যে সেক্রেটারি মহারাজে বসে আছেন, তিনি দায়িত্বে আছেন কলকাতা ইস্টার্ন জোনের এখন স্পোর্টস অফিসার যিনি হয়েছেন, তাঁকে নিয়ে যদি মাঠে কিছু বলা যায় চেষ্টা আমি করবো। আর আমার সবচেয়ে ভালো লাগলো এত যত্ন এই তো খেলা দেখছেন আপনারা, যদি আয়োজন কোনো ক্লাস করে খেলা এখানে করাটা পারি আমি সবচেয়ে বড় খুশি হব। আমি আবার মহারাজকে ধন্যবাদ। আয়োজনে আপনারা একটা ভালো অনুষ্ঠান আমাদের দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।